ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটের ডিউটি নিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন বা ইম্পর্টেন্ট নোটিফিকেশান বা নোটিশ কিন্তু গতকাল ইসিআই তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিওএলও হিসেবে যারা কর্মরত তাদের যে ডিউটি অর্থাৎ পোল ডের দিন ভ্যাপ ডিউটি বা তার আগে ভোটার স্লিপ ইনফরমেশন স্লিপ বিতরণ এই বিষয়ে এএসডি যে লিস্ট সেটা তৈরির বিষয় এই নিয়ে কী তথ্য বলা হচ্ছে সেটা আমরা আলোচনা করব। তার সাথে সাথে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী অবশ্যই সেখানে পিএসইউ সহ অর্থাৎ পাবলিক সেক্টর যে ইউনিটগুলো রয়েছে তাদের যে ডিউটি কীভাবে দিতে হবে, বিন্যস্ত কীভাবে হবে এবং ডিউটি থেকে যদি যারা অব্যাহতি নিতে চাইছেন সেক্ষেত্রে কী উল্লেখ করা হয়েছে এবং দুটি ফেজে ডিউটি অর্থাৎ যেহেতু দুটি ফেজে ভোট হবে সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে হয়তো দুদিন ডিউটি পড়তে পারে পোলিং পার্সোনাল হিসাবে, সেক্ষেত্রে সেখানে কী তথ্য দেওয়া হয়েছে সেটা আমরা নোটিফিকেশান দেখে দেখব। এই নোটিশে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনের তরফ থেকে সমস্ত ডিইও অর্থাৎ যে সমস্ত সম্মানীয় স্যার বা ম্যাডাম ডিএম হয়েছেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন তাদেরকে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে অল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ শ্যাল বি এক্সক্লুডেড ফ্রম দ্য বোথ ক্যাটাগরাইজ অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েট টু বি ক্যাটাগরাইজ ডেটা। অর্থাৎ কন্ট্রাকচুয়াল যারা স্টাফ রয়েছেন আর কি বা বিভিন্ন যে স্টাফ থাকে আর কি তাদেরকে কিন্তু এখান থেকে এক্সক্লুড করতে হবে এই ডেটা ডিউটি থেকে এবং অবশ্যই তাদের কিন্তু ক্যাটাগরি হিসাবে উল্লেখ করতে হবে, তাদের লিস্ট তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে এ ডিটেলস অ্যানালাইসিস অফ এমপ্লয়িজ আন্ডার ইচ ক্যাটাগরি নেমলি পোলিং অফিসার্স, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং শ্যাল বি ক্যারিড আউট অন দ্য বেসিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড জেন্ডার ওয়াইজ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং জেন্ডার ওয়াইজ যেটা পিঙ্ক বুথ আর কি মহিলাদের ক্ষেত্রে ফিমেল পোলিং পার্সোনাল সে অনুযায়ী ক্যাটাগরাইজ লিস্ট তৈরি করতে হবে। সেপারেট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড ফর অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল পিএসইউ এমপ্লয়িজদের এবং স্টেট গভর্নমেন্ট পিএসইউ এমপ্লয়িজদের জন্য আলাদা করে ক্যাটাগরাইজ করে প্রিজাইডিং অফিসার P1, P2, P3 এই ব্যাপারটা করতে হবে। অল সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল পিএসইউ এমপ্লয়িজ শ্যাল বি ক্যাটাগরাইজড অ্যাজ প্রিজাইডিং অফিসার অ্যান্ড পোলিং পার্সোনাল ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার সিনিয়রিটি, পে স্কেল অ্যান্ড র্যাঙ্ক। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেন্ট্রালে যে পিএসইউ এমপ্লয়িজগুলো রয়েছে সেই সমস্ত এমপ্লয়িদের ক্ষেত্রে অবশ্যই তাদের র্যাঙ্ক, সিনিয়রিটি, পে স্কেল এসব অনুযায়ী প্রিজাইডিং অফিসার বা অন্যান্য যে পোলিং পার্সোনাল রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেগুলো করতে হবে। অর্থাৎ শুধুমাত্র প্রিজাইডিং অফিসারই হবে এটা যে ধারণাটা ছিল আর কি অনেকে বলছেন সেটা কিন্তু ভুল। শুধুমাত্র প্রিজাইডিং অফিসার নয়, তাদের র্যাঙ্ক অনুযায়ী প্রিজাইডিং অফিসার বা পোলিং পার্সোনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা যেতে পারে। দেয়ার ইজ নো নিড টু কিপ এনি মাইক্রো অবজারভার অ্যাট ডিস্ট্রিক্ট লেভেলে কোনো মাইক্রো অবজারভার রাখার দরকার নেই। 5 নম্বর যেটা উল্লেখ করা হয়েছে এফোর্ট শ্যাল বি মেড টু ডিপ্লয় দ্য optimum number of women polling personnel and the requirement of open CAPF personnel shall be assessed accordingly। অর্থাৎ ওমেন যে পোলিং বুথগুলো হবে আর কি পিঙ্ক বুথ সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণের এই যে পোলিং পার্সোনাল বা পোলিং পার্টি যেন থাকে। 6 নম্বর যেটা ইম্পর্টেন্ট উল্লেখ করা হচ্ছে যেহেতু সেকেন্ড দুটো ক্ষেত্রে ভোট হবে এবং একই সঙ্গে অনেকগুলো বুথে ভোট হবে সেক্ষেত্রে যদি এই সমস্ত পোলিং পার্সোনালের শর্টফল হয় অর্থাৎ শর্টেজ হয় সেই নির্দিষ্ট এরিয়াতে সেক্ষেত্রে নেইবারিং যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পোলিং পার্সোনাল নিয়ে যেতে পারে। এই জায়গাটা থেকে সহজেই তোমরা বুঝতে পারছো কোনো ক্ষেত্রে কারুর ক্ষেত্রে হয়তো 2 দিন ডিউটি থাকতে পারে। যদিও এক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন যারা দীর্ঘদিন ধরে ডিউটি করছেন যে অনেকেরই অন্যান্য ভোটেও কিন্তু 2 বার ডিউটি হয়েছে অর্থাৎ 2টো ফেজে অন্য সময় যেগুলোতে বিভিন্ন ফেজে ভোট হয় আর কি সেখানেও দেখা গেছে যে 2টো ফেজে ডিউটি পেয়েছেন এমন অনেকেই আছেন। যাই হোক সেটা এখানে উল্লেখ করা হয়েছে নতুনভাবে। 7 নম্বর ইম্পর্টেন্ট যারা পোলিং পার্সোনালের ডিউটি থেকে ছাড় নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছে যে এটা সম্পূর্ণভাবে করা হবে অনলি ইন আনঅ্যাভয়েডেবল অ্যান্ড রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস অনলি। অর্থাৎ বুঝতেই পারছেন যে একদম রেয়ার কেস যেগুলো যেক্ষেত্রে না বাদ দিলে সম্ভব নয় হয়তো বিশেষ ক্ষেত্রে সেক্ষেত্রে ছাড়া কিন্তু খুব একটা পোলিং পার্সোনাল থেকে ডিউটি থেকে বাদ দেবে না, এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট যেটা আমরা ইম্পর্টেন্ট দেখবো সেটা হচ্ছে বিএলও ডিউটি। 8 নম্বর বলা হয়েছে যে অবশ্যই যে পোলিং পার্টিটা তৈরি হবে সেখানে কিন্তু তাদের সিনিয়রিটির ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ এমন কেউ প্রিজাইডিং অফিসার বা থার্ড পোলিংয়ের মধ্যে যে ব্যাপারগুলো যে সিনিয়রিটি অনুযায়ী তারা কিন্তু পরপর সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে। 9 নম্বর হচ্ছে বুথ লেভেল অফিসার, ইম্পর্টেন্ট জায়গায় যেটা আমি আলোচনা করে বলেছিলাম সেই বিওলোদের কী করতে হবে না এইবার পোলিং স্টেশনে ভ্যাপ ডিউটি করতে হবে এবং মোবাইল ডিপোজিশন যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু করতে হবে। অ্যাডভান্স প্ল্যানিং শ্যাল বি আন্ডারটেকেন ফর ডিপ্লয়মেন্ট অফ পোলিং পার্সোনালস ফ্রম নেইবারিং যেটা আমি বললাম যে যদি এক্ষেত্রে যে ভোটিং ডিউটির ক্ষেত্রে যদি সেকেন্ড ফেজেও ডিউটি পড়ে বা ফার্স্ট ফেজে ডিউটি পড়ে 2টো ফেজে ডিউটি পড়ে সেক্ষেত্রে কিন্তু আগে থেকে প্ল্যানিং করে রাখতে হবে। আর বিওলোদের ক্ষেত্রে যে ভ্যাপ ডিউটি বা VIS স্লিপ ডিস্ট্রিবিউশন ডিউটি যেটা আমি বললাম ভ্যাপ ডিউটি যেটা পূর্বের অভিজ্ঞতা অর্থাৎ পূর্বে যে বছরগুলোতে ভ্যাপ ডিউটি হয়েছে সেখানে কিন্তু প্রথম যেবারে ভ্যাপ ডিউটি হয়েছিল অ্যাকচুয়ালি ভ্যাপ ডিউটিটা প্রতিবারই থাকে কিন্তু বিওলোদের সবসময় নিয়োগ করা হয় না। মূলত 2016 সালের বিধানসভা নির্বাচনে
ভ্যাপ ডিউটি করতে দেখা গেছে বিএলওদের। সেক্ষেত্রে কী করতে হয়েছিল, অবশ্যই বিভিন্ন যারা ভোটার তাদের সাহায্য করা, যদি তাদের স্লিপ হারিয়ে যায় বা স্লিপ নিতে চান তাদেরকে স্লিপ দেওয়া, নতুন করে ডুপ্লিকেট স্লিপ, অবশ্যই ডুপ্লিকেট স্লিপ সেক্ষেত্রে হয়তো প্রিন্টেড দেওয়া হয় না, লিখে দিতে হয় কাগজে নর্মালি। এছাড়া একটা কাজ করতে হয়েছিল 16 সালে, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর ওই পলিং স্টেশনে আর কি, ওই বুথে কতজন সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, কিউ রয়েছে, সেই সংখ্যাটা কিন্তু এক নির্দিষ্ট সিস্টেমে মেসেজ মারফত জানাতে হচ্ছিল ইলেকশন কমিশনকে। এছাড়া লাস্ট যে 24-এর লোকসভা ইলেকশন, সেখানেও কিন্তু বিএলওদের ভ্যাপ ডিউটি করতে হয়েছিল। সেখানেও সে একই স্লিপ দিতে হয়েছিল। প্রথমে স্লিপ দেওয়ার পর সেই স্লিপগুলো মধ্যে যেগুলো সেই মুহূর্তে পার্মানেন্টলি শিফটেড, পার্মানেন্টলি অ্যাবসেন্ট এবং ডেট, অর্থাৎ এএসডি লিস্ট যেটা বলে, তাদেরকে কিন্তু এই এএসডি ভোটারদের স্লিপগুলো দেওয়া যাবে না। সেগুলো না দিয়ে সেগুলো নির্দিষ্টভাবে সুপারভাইজার মারফত, রিটার্নিং অফিসার বা ইআরও মারফত নির্দিষ্ট সিস্টেমে পাঠিয়ে দেওয়া, সেটা পুনরায় পলিং পার্টিকায় চলে আসে ওই নির্দিষ্ট বুথের, যে এরা হচ্ছে এএসডি। এদের ভোটের ক্ষেত্রে আলাদা সিস্টেম ব্যবহার করতে হয়। অর্থাৎ ভোটার স্লিপ যেটা, ভোটার ইনফোর্সমেন্ট স্লিপ, সেটা কিন্তু প্রতি বছরই প্রায় গত কয়েক যে ভোট হয়েছে সেখানে দিতে হয়েছে। কিন্তু ভ্যাপ ডিউটিটা বিএলওদের প্রতি বছর করতে হয় না, আগের বছর করতে হয়েছিল। আগের বছর বলতে অবশ্যই লোকসভা নির্বাচনে। এবারে তো উল্লেখ করে দেওয়া হয়েছে ভ্যাপ ডিউটি করতে হবে। আমি বোঝালাম ভ্যাপ ডিউটিটা কীভাবে করতে হয়। 16 সালে একরকম ছিল, সেখানে একটা সংখ্যা পাঠাতে হতো কতজন দাঁড়িয়ে আছে লাইনে। 24 সালে যেটা ছিল সেখানে কিন্তু এরকম ব্যাপার ছিল না, শুধুমাত্র স্লিপ দিলেই হতো যারা স্লিপ হারিয়ে ফেলেছেন বা যাদের কোনো কারণে মিসিং হয়ে গেছে। আর তার আগে নমিনেশন জমা শেষ হয়ে যাওয়ার পর তারপরে যে ভোটার স্লিপ সেটা দিয়ে দেবে, সেই ভোটার স্লিপটা জমা মানে প্রত্যেক ভোটারকে দিতে হবে এবং সেখানে একটা মাস্টার রোলও দিয়ে দেয়, সেখানে কিন্তু সই করাতে হয় বাড়ির বা গার্জেনদের। এটা অবশ্যই পূর্বের অভিজ্ঞতা বলছে, এই মুহূর্তে এখনও এই নিয়ে নোটিফিকেশান বা কী তথ্য দেওয়া হয়নি। নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এগুলো জানিয়ে দেবে ইসিআই বা নির্দিষ্ট আমাদের যারা ইআরও রয়েছেন, তারা মিটিং করবেন বা ট্রেনিং দেবেন এই বিষয়ে। মূলত বুথ লেভেল অফিসারদের ভিএফ ডিউটি এবং মোবাইল ডিপোজিশন অ্যারেঞ্জমেন্ট এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, উল্লেখ করা হয়েছে। এছাড়া ভিআইএস যেটা ভোটার ইনফরমেশন স্লিপ, সেটা বিলি করতে হবে এবং কীভাবে করতে হবে, সেখানে এসডি লিস্ট বানানোর যে ব্যাপারটা রয়েছে সেটা কীভাবে করতে হবে, বা পরবর্তী ক্ষেত্রে ভ্যাপ ডিউটিটা অ্যাকচুয়ালি কী করতে হবে, সেখানে আরও কিছু কাজ থাকবে কি না, সেটা হয়তো ইসিআই বা আমাদের যারা হায়ার অথরিটি রয়েছে তারা খুব শীঘ্রই জানিয়ে দেবে।